তীব্র দাবদাহ সারা দেশে, হিট স্ট্রোকে রাজধানীতে রিকশা চালকের মৃত্যু। আরও 72 ঘন্টার হিট অ্যালার্ট জারি, অচিরেই গরম কমার সুখবর নেই। যুদ্ধের বদলে জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবেলায় ব্যয় করলে বাঁচবে বিশ্ব, বলেছেন প্রধানমন্ত্রী। নিরাপদ পৃথিবী গড়তে 5 সুপারিশ। সাবেক আইজিপি বেনজিরের অবৈধ সম্পদের অভিযোগে দুদকের অনুসন্ধান শুরু, 3 সদস্যের কমিটি গঠন। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। অব্যাহত দাবদাহে নাকাল সারা দেশের মানুষ। তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে পাবনা ও চুয়াডাঙ্গায়। একই অবস্থা অন্য জেলাগুলোতেও। বাতাসে যেন আগুনের হলকা। নাকাল জনজীবন, চরম কষ্টে সাধারণ মানুষ। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। এক সপ্তাহ ধরে অব্যাহত তাপদাহে বিপর্যস্ত চুয়াডাঙ্গার জনজীবন। 2 ডিগ্রি কমে সোমবার জেলার সর্বোচ্চ তাপমাত্রা 40.6 ডিগ্রি সেলসিয়াস। সূর্যের চোখ রাঙানিতে উত্তপ্ত জনপদ। দিন ও রাতের তাপমাত্রায় নেই খুব বেশি তফাৎ। জনসাধারণকে সচেতন করতে এখনো চলছে মাইকিং। খুব প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বেরোতে নিষেধ করা হচ্ছে। ঘর থেকে বিশেষ কাজ ছাড়া বেরাতে পারছেন না, আর বেরালে মনে হচ্ছে এই আগুনের মতো সাড়া লাগছে চোখে। এই তাতে মানুষ বেরাতে পারছে না, এতে করে আমাদের ভাড়াভুতি কিছুই হচ্ছে না। আমাদের চাল ডাল কিনবো, 1 কেজি 2 কেজি চাল কিনতে পারছি না। তীব্র তাপদাহে পুড়ছে ঝালকাঠিও। চরম বিপাকে শ্রমজীবী ও কৃষকরা। প্রখর রোদে পুড়ছে বিস্তীর্ণ মাঠের ফসল। মাটি ফেটে চৌচির। রোজগার কমে যাওয়ায় দুর্বিষহ জীবন কাটছে শ্রমজীবীদের। হাসপাতালগুলোতে বাড়ছে গরমজনিত রোগে আক্রান্তের সংখ্যা। রেহার কোনো কায়দা নাই, দুর্বিষহ অবস্থা। গরমে গায়ে গুঞ্জি জামাটামা রাখার কোনো সিস্টেম নাই। খুব খারাপ অবস্থায় আছি আমরা। নামছি রোডে প্যাডের দায়, রোডে কোনো যাত্রী নাই, রাস্তাঘাটে কোনো লোকজন বেরোতে পারছে না। গরমে চলতে পারতে অসুবিধা হয়, এতে গাড়ি বেঁচে খাওয়া লাগে। এই তীব্র গরমে যেটা স্বাস্থ্যের ঝুঁকি যেটা আছে সেটা হচ্ছে যে ডায়রিয়া। এই আমাদের অঞ্চলে অলরেডি ডায়রিয়া শুরু হয়ে গিয়েছে। কিছুটা প্রকোপ বেড়েছে আগেতে, যদিও পরিস্থিতি আমাদের কন্ট্রোলে আছে। গরমে অতিষ্ঠ শরীয়তপুরের সাধারণ মানুষ। রোগীর ভিড় বাড়ছে হাসপাতালে। ডায়রিয়া, সর্দি, কাশি, জ্বর সহ নানা রোগে আক্রান্ত হচ্ছে মানুষ। এই তাপদাহ কতদিন থাকবে কি থাকবে আমরা জানি না, তবে আমার কথা হলো যে বাচ্চাদেরকে ঘরের বাইরে যত কম নিয়ে পারা যায় তত ভালো। তীব্র গরমে হাঁসফাঁস অবস্থা সাতক্ষীরাতেও। বেকায়দায় খেটে খাওয়া মানুষ। দুপুরের আগেই ফাঁকা হয়ে যাচ্ছে শহরের রাস্তাঘাট। গরমের হাত থেকে রেহাই পেতে গাছতলায় আশ্রয় নিচ্ছেন অনেকে। ভিড় বেড়েছে ডাব, শরবত ও আখের রসের দোকানে। ক্ষতি হচ্ছে আমসহ বিভিন্ন ফসলের। রাস্তাঘাটে চলা যাচ্ছে না, তাই এখানে একটু তাপমাত্রা কম, তার কারণে এই আরামদায়ক জায়গায় বসে আছি। তাপে গাড়ি চালানো যাচ্ছে না, টায়ার পর্যন্ত ফেটে যাচ্ছে। এত গরম কি করে সহ্য করবো? পেটে জ্বালাই তো করতেই হবে। পানিতে নিয়ে গেলে বাচ্চারা তো আর উঠতেই চায় না পানির থেকে। প্রচণ্ড গরম, এত গরমের ভিতরে আমাদের জীবন একেবারে অতিষ্ঠ হয়ে যাচ্ছে। এমন অবস্থা থেকে অচিরেই মুক্তি মিলছে না। এপ্রিল জুড়েই তাপপ্রবাহ অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বাংলা ভিশন নিউজ ডেস্ক। গরম অব্যাহত থাকায় হিট অ্যালার্টের সময়সীমা আরও 3 দিন বাড়িয়েছে আবহাওয়া অধিদপ্তর। গ্রীষ্মের উত্তাপে উত্তপ্ত আবহাওয়া পুরো এপ্রিল মাস জুড়ে অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে। আজ তাপমাত্রা গতকালের চেয়ে কিছুটা কম থাকলেও জনজীবনে স্বস্তি মিলছে না। ঘর থেকে বের হলেই গরমে নাকাল হতে হচ্ছে নগরবাসীকে। এদিকে ঢাকা মেডিকেল কলেজ এলাকায় হিট স্ট্রোকে একজন রিকশা চালক মারা গেছেন। বিস্তারিত সৈকত সাদিকের প্রতিবেদনে। গেল কদিন ধরেই রাজধানী সহ সারা দেশে বইছে তাপদাহ। আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী পাবনা ও চুয়াডাঙ্গা জেলার উপর দিয়ে অতি তীব্র তাপদাহ বয়ে যাচ্ছে। এছাড়া রাজশাহী, টাঙ্গাইল, যশোর ও কুষ্টিয়া জেলার উপর দিয়ে তীব্র তাপদাহ বিরাজ করছে। আর রাজধানী ঢাকাতে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এমন পরিস্থিতিতে হাঁসফাঁস অবস্থা রাজধানীর খেটে খাওয়া শ্রমজীবী মানুষের। প্রখর রোদ ও তীব্র গরম উপেক্ষা করেই কাজ করতে হচ্ছে তাদের। গরমে তো গাড়ি চালানো যায় না, খুব কষ্ট হয়। মনে করেন যে 11টার সময় বাইরে হয়েছি, আর 2টা পর্যন্ত গাড়ি চালাবো, আর কি 2টা পর্যন্ত গাড়ি চালা, আর গাড়ি চালা যায় না। এত গরমের মধ্যে আমাদের কষ্ট হচ্ছে, রাস্তাঘাটে বের হলেও কষ্ট হচ্ছে। বয়স্ক মানুষ কিংবা রোগী, জরুরি প্রয়োজনে যারা ঘর থেকে বের হচ্ছেন তাদেরকে পড়তে হচ্ছে ভোগান্তিতে। বয়স্ক মানুষের হাতে একটা ছড়ি, তারপর ধরেন উপরে একটা ছাতা, তারপরে পানি আছে,
খুব সতর্কভাবে থাকতে হইতেছে। আর আমরা যারা চাকরিজীবী আছে তারা অ্যাকচুয়ালি অনেক সাফার করছি, কারণ যারা বাসে চলাচল করি আমরা বা হচ্ছে পাবলিক যেই ট্রান্সপোর্টগুলো ব্যবহার করি সেগুলোতে যে মানে মানুষের যে ভিড় প্লাস হচ্ছে যে গরম, এটাতে আসলে অতিষ্ঠ অবস্থা। এবং তীব্র গরমের এই অস্বস্তির হাত থেকে রক্ষা পেতে অনেকে আবার ফুটপাতের শরবত খাচ্ছেন, যদিও এটা কতটুকু স্বাস্থ্যকর সেটা কেউ বিবেচনা নিতে পারছেন না তারা। শরবত খেলাম, অতিরিক্ত গরম লাগছে, এই যে বরফ দিয়ে শরবত খাওয়াচ্ছে, মোটামুটি ঠান্ডা লাগলো। আর যে পরিমাণ গরম পড়ছে, হাসপাতালে গেছিলাম, প্রচন্ড গরম। বাচ্চা তো এখন আমি যাওয়ার কথা ছিল সন্ধ্যা বাড়িতে, এখন ইমার্জেন্সি যাইতেছি, এর অবস্থা পুরো খারাপ। তীব্র এই তাপদাহ অব্যাহত থাকায় আবহাওয়া অফিস এক সতর্ক বার্তায় জানিয়েছে সোমবার থেকে পরবর্তী 3 দিন হিট অ্যালার্ট জারি থাকবে। আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে, আজকে তাপমাত্রা কিছুটা কমতে পারে, কোনো জায়গায় 1 ডিগ্রিও কমতে পারে। তবে যেটা দেখা যাচ্ছে আগামীকাল পরশু তাপমাত্রা কমবে না, এমনকি কোনো জায়গায় আবার নতুন করে বাড়তে পারে। এই জন্য আমরা আজ থেকে সামনে 72 ঘন্টার জন্য আমরা নতুন করে আমরা হিট অ্যালার্ট জারি করেছি। আবহাওয়া অফিসের তথ্য মতে সোমবার ঢাকা সহ সারা দেশে তাপমাত্রা রবিবারের চেয়ে কিছুটা কম, তবে মঙ্গলবার থেকে তাপমাত্রা আরও বাড়ার আভাস দেয়া হয়েছে। সৈকত সাদিক, বাংলা ভিশন, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যুদ্ধে অস্ত্র আর অর্থ ব্যয় না করে জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবেলায় ব্যয় করা হলে রক্ষা পেত বিশ্ব। ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুন্দর পৃথিবী গড়তে জলবায়ু অভিযোজন সক্ষমতা বৃদ্ধি, সহিষ্ণুতা শক্তিশালীকরণ এবং ঝুঁকি হ্রাসে সমন্বিতভাবে উদ্যোগ নিতে বিশ্বের সামনে 5 দফা সুপারিশও তুলে ধরেন শেখ হাসিনা। বার্ষিক $100 বিলিয়ন প্রতিশ্রুত অর্থ উন্নত দেশগুলোকে জলবায়ু তহবিলে জমা দেওয়ার আহ্বান পুনর্ব্যক্ত করে শেখ হাসিনা বলেন, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা ও লবণাক্ততা বৃদ্ধি, নদী ভাঙন, বন্যা ও খরার কারণে বাস্তুচ্যুত মানুষদের পুনর্বাসনের দায়িত্ব সকল দেশকে ভাগ করে নিতে হবে। নবায়নযোগ্য জ্বালানি সহ অর্থনৈতিক ক্ষেত্রগুলোতে প্রযুক্তি শেয়ারের দাবিও জানান প্রধানমন্ত্রী। টেকসই ভবিষ্যৎ নিশ্চিতে অংশীদারিত্বের ভিত্তিতে বিশ্বব্যাপী সকল অংশীদারদের সঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি। রাজধানী বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ন্যাশনাল অ্যাডাপ্টেশন প্ল্যান ন্যাপ এক্সপো 2024-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। দেশি বিদেশি বিভিন্ন সংস্থার প্রতিনিধি, এনজিও প্রতিনিধি, জলবায়ু বিশেষজ্ঞ সহ প্রায় 1000 প্রতিনিধি উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন। 4 দিন ব্যাপী এই এক্সপোর লক্ষ্য বিশ্বের কাছে জাতিসংঘ জলবায়ু অভিযোজনে বাংলাদেশের সফলতা তুলে ধরা। 27 বছর ন্যাপের গৃহীত কর্মপরিকল্পনা সহ বাস্তবায়নের জন্য আমাদের প্রায় $230 মিলিয়ন প্রয়োজন। এজন্য সুনির্দিষ্ট তহবিল ও অতিরিক্ত আর্থিক সংস্থানের ব্যবস্থা গ্রহণে আমি ধনী দেশ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানাচ্ছি। এই যুদ্ধে অস্ত্র এবং অর্থ ব্যয় না করে সে টাকাগুলি এই জলবায়ু পরিবর্তনে যদি ব্যয় করা হতো তো বিশ্বটা রক্ষা পেত। সাবেক আইজিপি বেনজির আহমেদের অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। এজন্য 3 সদস্যের কমিটিও গঠন করা হয়েছে। বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় দুদক কার্যালয়ে এক ব্রিফিংয়ে এই তথ্য জানিয়েছেন সংস্থাটির সচিব খোরশেদা ইয়াসমিন। তিনি বলেন, গত 31 মার্চ বেনজির আহমেদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের বিষয়ে প্রতিবেদন প্রকাশ করে একটি জাতীয় দৈনিক। পরবর্তীকালে আরও কিছু গণমাধ্যমে এই খবর প্রকাশিত হয়। তিনি জানান, এসব অভিযোগের বিষয়ে দুর্নীতি দমন কমিশন বিধিমালা 2007-এর 3 নম্বর বিধির আওতায় কার্যক্রম শুরু হয়েছে। গত 18 এপ্রিল কমিশন সভায় সাবেক আইজিপির অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানের বিষয়টি অনুমোদন করা হয়। সংশ্লিষ্ট আইন ও বিধি অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে অনুসন্ধান সমাপ্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান দুদক সচিব। ঈদ উল ফিতরের পরপরই প্রথম সভাটি যখন আমাদের কমিশন সভা 18 এপ্রিল অনুষ্ঠিত হয়, উক্ত সভায় সাবেক আইজিপি জনাব বেনজির আহমেদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানের জন্য অনুমোদন দেওয়া হয়। সংশ্লিষ্ট আইন ও বিধি মোতাবেক নির্ধারিত সময়সীমার মধ্যে অনুসন্ধান সমাপ্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। বাংলাদেশে আরও বেশি বিনিয়োগে আগ্রহী চীন, জানিয়েছেন দেশটির রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। সকালে টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান তিনি।
শ্রদ্ধা নিবেদন শেষে বেদির পাশে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকে স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান চীনা রাষ্ট্রদূত। অংশ নেন বিশেষ প্রার্থনায়। পরে সমাধিসৌধের পরিদর্শন বইতে স্বাক্ষর করেন তিনি। ঘুরে দেখেন সমাধিসৌধ কমপ্লেক্স। পরে সাংবাদিকদের বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে চীনের প্রধানমন্ত্রীর আগ্রহের কথা জানান তিনি। টানা খরায় পুড়ছে গোটা উত্তরাঞ্চল। কৃষি ফসল নিয়ে যখন দুশ্চিন্তায় লাখো কৃষক, তখন তিস্তা সেচ প্রকল্পে বইছে সুবাতাস। ওপারের বরফ গলা পানিতে গাঢ় সবুজে রাঙিয়েছে বোরোর মাঠ। শেষ পর্যন্ত সব ঠিক থাকলে প্রায় 513 কোটি টাকার ফসল উৎপাদনের আশা করছে পানি উন্নয়ন বোর্ড। রংপুর থেকে জুয়েল আহমেদের রিপোর্ট। তিস্তার পানিতে ভরে গেছে সেচ প্রকল্পের ছোট বড় খাল। পানি গড়িয়ে পড়ছে ফসলের জমিতে, বাতাসে দুলছে ধানের শীষ। পানির সংখ্যা থাকলেও তিস্তা সেচ প্রকল্প গ্রামের মেঠোপথের সব দিকে ধান আর ধান, কোথাও গাঢ় সবুজ, কোথাও সদ্য ফোটা ধানের শীষ। হৃষ্টপুষ্ট ফসলে মুগ্ধ কৃষক, কিছুদিনের মধ্যেই ঘরে উঠবে ধান। আমরা তো এই ক্যানেলের পানি নিয়ে খুব চিন্তায় ছিলাম যে আমাদের পানি পাবো কিনা, কিন্তু আল্লাহর রহমত আমাদের পানি খুব ভালোভাবে পাইছি এবং যখনই পানি চাই তখনই পানি দেয় এবং আমাদের পানি দিয়ে কৃষক খুব উপকৃত হয়েছে। ক্যানেলের পানিতে সারের পরিমাণ আসলে খুবই কম লাগে। গতবারের চেয়ে এবারে আমাদের ফলন তো অনেক বেশি এবং আমাদের 5 থেকে 7 মণ ধান বিঘা প্রতি আমাদের ইনশাল্লাহ বেশি হবে। ফসল ভালো হয়েছে, মন ভালো আছে, ঘুমও ভালো হয়েছে। মৌসুমের শুরুটা খুব একটা সহজ ছিল না। পানি পাওয়া নিয়ে ছিল টেনশন। মাঠ কর্মকর্তাদের উদ্যোগে সফল প্রকল্প। আর সংশ্লিষ্টরা বলছেন সঠিক পরিকল্পনায় চলতি মৌসুমে রংপুর, দিনাজপুর ও নীলফামারীতে প্রকল্পে 45,000 হেক্টর লক্ষ্যমাত্রা হলেও আরও বেশি জমিতে সেচ পেয়েছে। তিস্তা সেচ প্রকল্পের সম্প্রসারণ এবং পুনর্বাসন, তো এই প্রকল্পটি চলমান রেখে আমরা কৃষকদের কিভাবে সেচের পানি দিব এবং কতটুকু পানি পাবো সেটা নিয়ে একটা চ্যালেঞ্জ ছিল। তো আমরা সেই চ্যালেঞ্জ মোকাবেলা করেছি। তিস্তা সেচ প্রকল্পের পানি কৃষকদের জন্য আসলে আশীর্বাদ, খুবই স্বল্প খরচে এবং এখানে যে সেচ প্রকল্পটি আমাদের এখানে কোনো বিদ্যুৎ খরচ হয় না, কোনো ডিজেল খরচ হয় না। আমরা সম্পূর্ণ গ্র্যাভিটি ফ্লোর মাধ্যমে সেচ নেটওয়ার্ক খালের মাধ্যমে কৃষকের জমিতে পানি প্রদান করতে সম্ভব হয়। প্রকল্পে যে লক্ষ্যমাত্রা ধরা হয়েছে তাতে উৎপাদন হবে 1,35,000 টন চাল। টাকার অঙ্কে মূল্য প্রায় 513 কোটি। টানা খরায় সেচ নির্ভর বোরো নিয়ে চিন্তায় যখন উত্তরের কৃষক, তখন তিস্তা পাড়ের কৃষকের মুখে তৃপ্তির হাসি। বেহিসেবি পানি পেয়ে ফলিয়েছেন সোনার ফসল। এখন শুধু অপেক্ষা ফসল ঘরে তোলার। জুয়েল আহমেদ, বাংলা ভিশন, গঙ্গাচড়া, রংপুর। দেশের বিভিন্ন জায়গার আরো কিছু খবর নিয়ে এখন একটি ডেস্ক রিপোর্ট। প্রচণ্ড তাপদাহের কারণে ঝিনাইদহে জেলা ট্রাফিক পুলিশের পক্ষ থেকে শ্রমিক ও পথচারীদের মাঝে ওরস্যালাইন ও খাবার পানি বিতরণ করা হয়েছে। জেলার 500 শ্রমিক, পথচারী ও বাসের যাত্রীদের মাঝে এসব সামগ্রী বিতরণ করা হয়। তিস্তাসহ 54টি অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্সার দাবিতে বগুড়ায় রোড মার্চ করেছে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল জাসদ। শহরের 7 মাথায় এ কর্মসূচিতে দলটির কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখেন। সমাবেশ শেষে হয় বিক্ষোভ মিছিল। যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের সেনাবাহিনীদের যৌথ ব্যবস্থাপনায় এক্সারসাইজ টাইগার লাইটেনিং TL 2024-এর উদ্বোধন হয়েছে গাজীপুরের রাজেন্দ্রপুরে। এ মহড়ার উদ্বোধন করেন বাংলাদেশ সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ মুজিবুর রহমান। মাদারীপুরের কালকিনিতে জনস্বাস্থ্য স্মার্ট বাংলাদেশ ও ভিশন 2041 এবং বাল্যবিবাহ বন্ধ সহ বিভিন্ন ইস্যুতে নারী সমাবেশ ও মতবিনিময় সভা হয়েছে। উপজেলা পরিষদের হল রুমে জেলা তথ্য অফিসারের আয়োজনে এ সভা হয়। নড়াইল সিভিল সার্জন অফিসের নিয়োগের লিখিত পরীক্ষার ফলাফল বাতিল ও পুনরায় পরীক্ষার দাবিতে মানববন্ধন হয়েছে। দুপুরে আদালত সড়কে এ মানববন্ধন হয়। ঝালকাঠিতে মৎস্যজীবীদের সাথে সর্বজনীন পেনশন স্কিম সম্পর্কিত আলোচনা সভা হয়েছে। সদর উপজেলা পরিষদের আয়োজনে দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে এই সভা হয়। স্বাধীনতা চিকিৎসক পরিষদ সচিব চট্টগ্রাম জেলা ও চট্টগ্রাম মেডিকেল কলেজ শাখার ত্রিবার্ষিক সম্মেলন হয়েছে। সম্মেলনের প্রথম অধিবেশনের প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য BMA সভাপতি ডাক্তার মোস্তফা জামাল মহিউদ্দিন। শর্মিলা কেয়া, বাংলা ভিশন নিউজ ডেস্ক।
সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আরেকবার জানিয়ে। তীব্র দাবদাহ সারা দেশে, হিট স্ট্রোকে রাজধানীতে রিকশা চালকের মৃত্যু, আরও 72 ঘন্টার হিট অ্যালার্ট জারি, অচিরেই গরম কমার সুখবর নেই। যুদ্ধের বদলে জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবেলায় ব্যয় করলে বাঁচবে বিশ্ব, বলেছেন প্রধানমন্ত্রী। নিরাপদ পৃথিবী গড়তে 5 সুপারিশ। সাবেক আইজিপি বেনজিরের অবৈধ সম্পদের অভিযোগে দুদকের অনুসন্ধান শুরু, 3 সদস্যের কমিটি গঠন। এই ছিল এখনকার মতো, পরের সংবাদ সন্ধ্যে 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।